স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুম জীবননগর ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো কুশলে আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের আজকের পার্ট যেটা তোমাদের সাথে আমরা আলোচনা করব সেটা হলো সরল দোলন গতির ব্যবহার, সরল দোলকের গতি ও দোলনকালের রাশিমালা এবং সরল দোলকের সূত্রাবলী। এই জিনিসগুলো নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। এখন আমরা সরল দোলন গতির ব্যবহার এটা সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে সরল দোলন গতি বা সরল ছন্দিত স্পন্দনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এদের মধ্যে সরল দোলকে ষোড়শলাকার কম্পনে বিভিন্ন বাদ্যযন্ত্রের কম্পনে আমাদের স্বরযন্ত্রের ভোকাল কর্ডে, লাউড স্পিকারে এবং মাইক্রোফোনে সরল দোল গতির ব্যবহার পরিলক্ষিত হয়। এদের মধ্যে দুটি বিশেষ ও গুরুত্বপূর্ণ উদাহরণ হলো, এক, সরল দোলকের গতি, দুই, উলম্ব স্প্রিং এর গতি। এখন এই দুটোর মধ্যে আমরা এক নম্বরটা, এখন সরল দোলকের গতি, যে সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি, সেটা আমরা এদের বিভিন্ন শর্ত দিয়ে প্রমাণ করব যে সরল দোলকের গতি সরল দোল বা সরল দোলন গতি। তোমরা এখানে একটা সরল দোলকের চিত্র লক্ষ্য করছো। এ বি একটা সরল দোলক, যার দৈর্ঘ্য এল এবং ববের ভর এম। দোলকটা যে কোনোভাবে আমরা যদি দোল দেই তাহলে দেখা যাবে যে এটাকে যদি আমরা দোলন সৃষ্টি করি তাহলে এর সাম্য অবস্থান থেকে থিটা কোণে সি অবস্থানে চলে আসে। সি অবস্থানে আসার সময় এই ববের ওজন খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল থাকে। এই সি অবস্থানে ওজনটা দুটো অংশে বিভাজিত হয়। একটা সিডি বরাবর সুতার সিডির দিকে সুতার দৈর্ঘ্য বরাবর, আর একটা উপাংশ সিডির সাথে লম্বভাবে স্পর্শক ইএফ বরাবর। তাহলে সিডি বরাবর যে উপাংশ সেটা এমজি কস থিটা এবং সি বরাবর যে উপাংশ সেটা এমজি সাইন থিটা। এখন এই এমজি কস থিটা সুতার টান দ্বারা প্রশমিত হয়। তো এখানে কার্যকরী বল থাকে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা এখানে কার্যকরী বল, যে বলের কারণে সে সি বিন্দুতে আবার তার সাম্য অবস্থানে ফিরে আসে।
তাহলে কার্যকরী বল যদি এফ হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান মাইনাস এম জি সাইন থিটা। আবার আমরা জানি এফ সমান সমান এম এ, অতএব এম এ সমান সমান মাইনাস এম জি সাইন থিটা। তার মানে और এ সমান সমান এম এম যদি উভয় দিকে চলে যায় জি সাইন থিটা মাইনাস জি সাইন থিটা। এই মাইনাসটা আছে আমাদের এখানে যে বলটা ক্রিয়াশীল রয়েছে কার্যকরী বল, এই বলটা সরণের বিপরীত অভিমুখী, সেই জন্যই মাইনাসটা আসছে। তাহলে থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান থিটা। তাহলে এটা কী হবে, और এ সমান সমান মাইনাস জি থিটা। এখন আমরা এই থিটাকে লিখতে পারি, থিটা মানে আর্ক পার রেডিয়াস, এখানে এ সমান সমান মাইনাস জি থিটা। রেডিয়ানে প্রকাশ করলে এখানে লিখতে পারি আমরা आर्क पर रेडियस মানে BC বাই AB, এই BC বাই AC, BC সরণ বাই AB AC, এটাকে আমরা যদি লিখি মাইনাস জি, BC মানে হচ্ছে সরণ x, B থেকে C বিন্দুতে x, আর AC মানে হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য এল। এখন আমরা লিখতে পারি এ ইকুয়ালস মাইনাস জি এল এক্স, অতএব এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা স্কোয়ার সমান সমান জি বাই এল, অতএব ওমেগা সমান সমান আমরা লিখতে পারি ওমেগা সমান জি বাই এল। অতএব এ এখানে জি নির্দিষ্ট জন্য এবং নির্দিষ্ট সরল দোলকের জন্য জি বাই এল হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সরল দোলকের জন্য এই জি বাই এল হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এই সংখ্যাটা লিখতে পারি, এইটা লিখতে পারি, ত্বরণ লিখতে পারি, এটা ধ্রুবক x, অতএব a প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটা কিন্তু আমাদের সরল সন্দিত স্পন্দনের বা সরল দোলন গতির একটা শর্ত। তোমাদের গত ক্লাসে সরল দোলন গতির কয়েকটা শর্ত আমরা আলোচনা করেছিলাম। সেই শর্তের 4-5টা শর্তের ভেতর ফার্স্ট ফরমোস্ট কন্ডিশন হচ্ছে এইটা, অর্থাৎ যে কোনো সরল দোল গতিতে স্পন্দনরত কোনো কণার যে কোনো সময়ে ওর উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক এবং বিপরীত অভিমুখী। সমানুপাতিক বলতে এটা বোঝা যায় মাইনাস দিয়ে ত্বরণ বা বল সর্বদা সরণের বিপরীত অভিমুখী। তাহলে আমরা সরল দোলকের গতি, যে সরল সন্দিত গতি, সেটা এই টার্মস কন্ডিশন থেকে বলতে পারি যে স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল সন্দিত গতি বা সরল দোলন গতি। এখন এই সরল দোলন গতির পর্যায়কাল, আমরা ইতিপূর্বে সরল দোলন গতির পর্যায়কাল
আলোচনা করে পর্যায়কালটা কি আমরা সেটাও আলোচনা করছিলাম গত ক্লাসে। এখন সরল সন্দিত স্পন্দনের পর্যায়কাল যদি টি হয়, টি সমান সমান 2π/ω। এখন ওমেগা মানে কি আমরা এখানে লিখেছি, এখানে যদি আমরা বসাই ω² সমান সমান g/L, ওমেগা সমান সমান √g/L। এখন আমরা এটাকে বলতে পারি 2π √L/g, অর্থাৎ একটা সরল দোলকের দোলনকালের রাশিমালা টি সমান সমান 2π √L/g। এখানে এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি সেটা আমরা জানি, আর যদি মনে না থাকে আমি বলে দিই। অভিকর্ষ ত্বরণ হলো অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারই হলো ত্বরণ। ত্বরণটা হচ্ছে ফল আর বলটা হচ্ছে কারণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বা কারণে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার সেটা হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখানে সরল দোলন, এই সরল দোলকের গতি যে সরল সন্দিত তা শর্ত দেখে আমরা বুঝতে পারছি এবং তার টাইম পিরিয়ড দেখেও এটা বুঝতে পারছি। তাহলে সরল দোলকের গতি সরল সন্দিত গতি। এখন আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে উলম্ব স্প্রিংয়ের গতি, এই সরল দোলকের গতির সাথে উলম্ব স্প্রিংয়ের গতি কিন্তু সামঞ্জস্যপূর্ণ। যেমন আমরা যদি এখানে উলম্ব গতির ক্ষেত্রে সরল দোলকের গতির ক্ষেত্রে টাইম পিরিয়ড লিখছে 2π√L/g, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য বাই জি। এখন যদি স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যাই তাহলে সেখানে কার্যকরী দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা লিখব সরণ, অর্থাৎ টি সমান সমান 2π/ω। আমরা এখানে এই ক্ষেত্রে W সমান সমান √K/m, অর্থাৎ 2π√m/k। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে কি F সমান সমান mg সমান সমান F সমান সমান mg সমান সমান kx, অর্থাৎ এখানে m/k সমান সমান লিখতে পারি x/g, অর্থাৎ 2π√x/g। তাহলে এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে, এটা সরল দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড, আর এটা হচ্ছে আমার উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ড। একটা হচ্ছে 2π√, কার্যকরী দৈর্ঘ্য বাই অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে টি সমান 2π√, সরণ বাই ত্বরণ। ত্বরণ বলতে এখানে আমরা অভিকর্ষ ত্বরণকে বুঝিয়েছি। এখন সরল দোলকের কিছু সূত্র আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। গ্যালিলিও সরল দোলকের 3টি সূত্র, এই 4টি সূত্র আবিষ্কার করে। প্রথম সূত্রটা কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে এবং দোলকের কার্যকর দৈর্ঘ্য স্থির থাকলে কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেকটা দোলনের জন্য একই সময় লাগবে। দ্বিতীয় সূত্র, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে কোনো নির্দিষ্ট স্থানে দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি প্রপোর্শনাল টু √L। এবার তৃতীয় সূত্র, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে এবং দোলকের বিস্তার
এই দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে ওই দোলকের দোলনকাল টি প্রপোর্শনাল টু ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর চতুর্থ সূত্র, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হলে কোনো নির্দিষ্ট স্থানে দোলকের কার্যকর দৈর্ঘ্য স্থির থাকলে ওই দোলকের দোলনকাল ববের ভর, আকার, আকৃতি, আয়তন বা উপাদানের উপর নির্ভর করে না। এই চারটি হলো সরল দোলকের সূত্র। এখন আমরা আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের কিছু সমস্যা আমরা সমাধান করব। আজ এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে।